আসসালামু আলাইকুম। শহরে গ্রামের সব জায়গায় মানুষ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে রয়েছে তা তো খোদ সরকারের সংস্থা বিবিএসের জরিপেই উঠে এসেছে। সন্ধ্যার পরে মানুষের একটি বড় অংশ ঘরের মধ্যেও নিরাপত্তা বোধ করেন না, অথচ এইগুলোকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাই সমর্থন করে আসছেন যে এগুলো মব নয়, প্রেশার গ্রুপ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব কদিন আগেই তো এই মন্তব্য করলেন প্রকাশ্যে। তারই ধারাবাহিকতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষাতে, যিনি মাস্টার মাইন্ড ২৪ আন্দোলনের সেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য। সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে, কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলছেন, জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব নয়। মব ভায়োলেন্স প্রতিরোধের দরকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আইনের শাসন কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র। বেশ ভালো কথা। ২৪ আন্দোলন তো এভাবেই হয়েছিল, সাধারণ মানুষ তো এগুলোই চেয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ ঘটেছিল, বা তাদের আবেগকে পুঁজি করে পেছন থেকে যারা প্লট নির্মাণ করেছিল, এভাবেই তো গণবিস্ফোরণ বা গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিল। তারা তো আইনের শাসনটাই দেখতে চেয়েছিল। কিন্তু এইগুলোকে আইনের শাসন যা কিছু চলছে, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যা কিছু করছে, সেগুলো আইনের শাসন, নাকি আইনকে চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে তারা যা ইচ্ছে তাই করতে চাইছে? এবং সেটিকেই সমর্থন করছেন মাহফুজ আলম। তিনি বলছেন, কত অদ্ভুতভাবে এগুলোকে জাস্টিফাই করার চেষ্টা, যে মব এই দেশে প্রথম সৃষ্টি হয়েছিল বিহারি জনগোষ্ঠীর উপরে, তারপরে মব হয়েছে ছাত্র, তরুণ, মুক্তিযোদ্ধা এবং মুজিববাদ বিরোধীদের উপরে। বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত ৫৩ বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে। মবের ডেফিনেশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত, জনতার মঞ্চ ৯৬, ২৮ অক্টোবরও। আচ্ছা, শাহবাগ সবই মব জাস্টিস, মব ভায়োলেন্স। একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে আইন শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল ৭১-এর পরে, সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মবকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন। মাহফুজ আলম বলছেন, উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে পোর্ট্রেট করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মবক্রেসি ছিল। মবক্রেসি হলে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা, পুলিশ, আনসারবিহীন দেশকে ১-১.৫ মাস নিরাপদ রাখত না। কোথায় নিরাপদ মানুষ? এবং শুধু সজীব ওয়াজেদ জয় কেন, মানুষ কথা বলছে না? এগুলো মব কিনা মানুষ প্রশ্ন তুলছে না? প্রশ্ন তোলা কি, মানুষ তো সরাসরি বলছে। তাহলে অবিচার কোনটা? আইনহীন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা? যেখানে সেখানে গণপিটুনি দেওয়া হবে, যেখানে সেখানে রক্তাক্ত করা হবে, আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ পাওয়া যাবে না, শিক্ষাঙ্গনেও কেউ মাপ পাবে না। এইগুলো আইনের শাসন? এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়? কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে, কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন কানুন শেখাচ্ছে। এবং তিনি বলছেন, গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফ্যাসিবাদের অংশীদার না হয়েও হরে দরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে। তারা সবাই বিপ্লবী যা করছে। এবং তিনি স্পষ্টভাবে বলছেন, জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর অ্যাপোলজেটিক আলাপ আসতো না। তার মানে কি, যারা এর বিরুদ্ধে কথা বলছে, যারা পুলিশ সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিচ্ছে, যারা মব ভায়োলেন্স সৃষ্টি করে একজন নিরাপরাধ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য করছে, রাস্তাঘাট বন্ধ করে ঘন্টা পর ঘন্টা ৮ ঘন্টা পটিয়াতে যেটি হলো দুর্ভোগ সৃষ্টি করে তাদের দাবি আদায় করছে, এগুলো মব না, এগুলো আইনের শাসন প্রতিষ্ঠা করা।
এবং যারা এর বিরুদ্ধে কথা বলছেন তিনি কি বলছেন, যদি মব হতো তাহলে এত কথা বলা লাগতো না, কথা বলা হতো না। অর্থাৎ আমরা যারা কথা বলছি তিনি স্ট্রেট হুমকি দিচ্ছেন ভবিষ্যতে হয়তো আমাদের উপরে মব হলে হতেও পারে। মানুষ তো ভয়ে কথাও বলছে না, এটা তো সত্য কথা। মবের ভয়ে গণমাধ্যমগুলোর অবস্থা এতটা করুণ কেন, এতটা অসহায় কেন গণমাধ্যমগুলোর অবস্থা? কথা তো বলতে পারছে না। ডেইলি স্টার, প্রথম আলো, কারবালার সামনে মব ভায়োলেন্স সৃষ্টি করা হয়নি, মানে প্রয়োজনে আরও এরকম করা হবে, মানুষের দাঁড়ে দাঁড়ে করা হবে, ঘরে ঘরে করা হবে, এটাই তো বলতে চাইছেন তিনি। বলুন, আমাদের আর কি করার? আমাদের তার কথা বলা ছাড়া উপায় নেই। প্রয়োজনে এই কথাটুকুও বন্ধ করে দেওয়া হবে, এটুকুও বুঝতে পারছি। মাহফুজ আলম বলছেন, জুলাই বিপ্লবে দেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করা মুক্তিকামী ছাত্র জনতাকে মব বলে জুলাইকে বিষোদ্গার করা বন্ধ করুন। স্ট্রেট বলছেন, মানে আমাদেরকে বন্ধ করতে হবে, যে কথা বলছিলাম। এবং খড়গ তো নানানভাবে নেমে আসছে, নানান ধরনের হুমকি তো পাচ্ছি। মাহফুজ আলম বলছেন, এর আগে মানে মব মানে বিপ্লবী, উদ্দেশ্যহীন, প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ মানসিকতা লালন করা সুযোগ সন্ধানী গোষ্ঠী। জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল ও তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। আহা, কি মানবাধিকার রক্ষা করছেন আপনারা? মানে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে চ্যাংধুলাই করে উঠে নেওয়া হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। অভিযোগ না থাকলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে শুধুমাত্র সমর্থন রয়েছে, তাদের উপর হুমকি আসছে, খড়গ নেমে আসছে, মবের শিকার হচ্ছে। এটাই মানবাধিকার? এর আগেও মাহফুজ আলম স্পষ্টত হুমকি দিয়েছেন গণমাধ্যমকে। তিনি কথা বলেছিলেন যে কোনো কোনো গণমাধ্যম গণ অভ্যুত্থান বলে না, জুলাই আন্দোলন বলে, ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলে না, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলে না। মানে গণমাধ্যমে কী বলতে হবে, কী লিখতে হবে তিনি নির্দেশনা দিয়ে দিচ্ছেন প্রকারান্তরে। এবং ওই অনুষ্ঠানে তিনি বলছিলেন, এর দায় দায়িত্ব যদি জুলাই পরিবারে বা শহীদ পরিবারের সদস্যরা নেয় তো কী করার থাকবে। তার মানে জুলাই শহীদদের তিনি পুঁজি করে এরকম হুমকি দিচ্ছেন। জুলাই শহীদদের পরিবারের সদস্যরা যদি গণমাধ্যমে উপর আক্রমণ করে তার দায় দায়িত্ব তার উপর বর্তাবে না। প্রকারান্তরে এই কথাই বলতে চেয়েছেন। বলেন, ক্ষমতা আছে, বলবেন, করবেন, দেখাবেন, আমরা জানি, এটুকু আমরা জানি। এবং ওটুকু মাথায় রেখেই কথা বলতে হচ্ছে। কথা বলেছি শেখ হাসিনার সময়, এখনও বলছি এবং বলবো। কিছু হলে হবে, না হলে না হবে, কিন্তু সবাই তো আর নপুংসক হয়ে বসে থাকতে পারে না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে বলছেন যে ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না, এক। ২ নম্বর হলো যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য ১৬টি বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। তো আগামীতে যদি এরকম কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয়, সেক্ষেত্রে জাতিকে যেন ১৬ বছর অপেক্ষা করতে না হয়, এজন্য যেভাবে সংস্কার দরকার, পরিবর্তন দরকার, আইন দরকার, কানুন দরকার, যেভাবে স্টিম রোলার দরকার, কঠোর হওয়া দরকার, সবই তিনি করবেন। এই হলো তার মুদ্রা কথা। তার যারা সহযোগী রয়েছেন, তার পক্ষে যারা কথাবার্তা বলেন, তাদের মুখে দৈনিক যদি ১০০টি কথা হয় রাজনীতির কথা,
সেখানে দেশ নিয়ে তেমন কোনো কথাবার্তা নেই, এনসিপি নিয়ে কোনো কথাবার্তা নেই, বিএনপি নিয়েও কোনো কথাবার্তা নেই। কেবলই মাত্র আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট। এর বাইরে যারা সরকারের যাকে বলা হয় মাউথ স্পিচ হিসেবে কাজ করেন, তারা তো সবাই মোরলের সবাই আওয়ামী লীগকে যত কুৎসিত ভাষায় গালাগাল দেওয়া যায় সেভাবে গালাগাল দিচ্ছেন। এবং এই গালাগালির মধ্যে সেই কি বলবো, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গত 10 মাসে সবচেয়ে বেশি যে নামগুলো উচ্চারিত হয়েছে তার মধ্যে 1 নম্বর হলো আওয়ামী লীগ, 2 নম্বরে শেখ হাসিনা, 3 নম্বরে শেখ মুজিব বা বঙ্গবন্ধু। এখন এগুলোর প্রতিক্রিয়া কি, এগুলোর ফলাফল কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, একটা স্লোগান আছে, সেটা হলো যে কোনো প্রচার এবং প্রোপাগান্ডা সেটি নেতিবাচক হোক কিংবা ইতিবাচক হোক, আলটিমেটলি বা শেষ পর্যন্ত যার বিরুদ্ধে বা যার পক্ষে প্রচারণা চালানো হয় ওটা মূলত তার পক্ষে চলে যায়। যেমন ধরুন আমার বিরুদ্ধে কেউ বলল রনি খারাপ, রনি খারাপ, রনি খারাপ। একটা সময় মানুষ আগ্রহ হবে যে দেখি লোকটাকে নিয়ে এত খারাপ কি বলছে, একটু খোঁজ খবর নেই। তখন আমি যদি সত্যিকার অর্থে খারাপ হয়ে যাই, তখন এই সমাজে কিন্তু ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেশি। তারা দলে দলে আমার কাছে আসবে, এসে বলবে যে এইরকম নেতাই আমাদের দরকার, আপনার তাগত আছে, শক্তি আছে। এবং এইভাবেই প্রচারণার ফলে আমাদের পাক ভারত উপমহাদেশে হাজী মাস্তান, দাউদ ইব্রাহিম, ছোট শাকিল, ছোট রাজন তৈরি হয়েছে। এইভাবে ঢাকা শহরে সুইডেন আসলাম, টোকাই সাগর, মুরগি মিলন তাদের তৈরি হয়েছে। এর কারণ হলো ওই নেতিবাচক প্রচারণা। মানে আমি সেই 80-র দশকের সবচেয়ে ভয়ঙ্কর একজন ছাত্রনেতা, মানে যার ভয়ে বাঘ এবং মহিষ এক ঘাটে পানি খেত। তো আমি নাম বললাম না, সেই ছাত্রনেতার যিনি বস তিনিও ওইরকমই বাঘে মহিষে তার নামে পানি খেত, কিন্তু তিনি অনেকটা পলিটিক্যাল লিবারেল। আর যার কথা বলছি তিনি মানে চরিত্রের যত মন্দ দিক আছে, খুনি বলেন, ধর্ষক বলেন, চাঁদাবাজ বলেন, সব ওই সেই গুন্ডা ছাত্র নেতার সম্পর্কে সেই এরশাদ জামানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই নামকরা ছাত্রনেতা অভিষেক ছিল। তো আমি আমার বাসায় একদিন বেড়াতে গেছেন সেই যে মহাগুন্ডার যিনি বস বেড়াতে গেছেন। তো আমি তাকে বললাম যে ভাই ও আসলে কেমন, ওর তো এরকম এরকম এত খুন করেছে, খারাপই করেছে। উনি বললেন যে একেবারে বেগু ভুয়া, ও জীবনে একটা মুরগিও জবাই করেনি কখনো, মুরগির রক্ত দেখলে ছটফট ছটফট করে সে মানে আত্মহত্যা করার মতো অবস্থা হয়ে যেত, এরকম একটা ছেলে। তো তাকে বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা গুন্ডা। এবং সে যদি কোথাও টেলিফোন করত সঙ্গে সঙ্গে সেখানে কান্নার রোল পড়ে যেত। এরকম অসংখ্য ঘটনা আছে। তো আপনি যখন কারো বিরুদ্ধে প্রচারণা করবেন তখন ওই মন্দ লোকগুলো তার আশেপাশে যাবে এবং তাকে গ্যাং লিডার বানিয়ে তার অপকর্ম করবে। আর সে সেই মন্দ না হয়েও সেই গ্যাংদের যারা অর্জিত সেই ধনসম্পদ সেগুলো পায়ের উপর পা তুলে সে খাবে। এই গেল মন্দ প্রচারণার। তো আমার সম্পর্কে যদি আপনি প্রচারণা করেন যে এটা গুন্ডা, বাহিনী বাহিনীর প্রধান, আন্ডারওয়ার্ল্ডের ডন, এটা আছে এটা আছে, তো ওই লোকগুলো আমাকে সমীহ করবে এবং আমার কাছে আসবে এবং আমি না চাইলেও এই আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যাব। আবার যদি আমার প্রশংসা করেন যে এই লোকটা ভালো, লেখাপড়া জানে, ইত্যাদি ইত্যাদি, তাহলে ওই ভালো লোকগুলো আমার প্রতি আকর্ষিত হবে, তারা আসবে এবং আমি সেই ভালো লোকদের মধ্যে নেতা হয়ে যাব। তাহলে আপনি যাই করেন না কেন আলটিমেটলি কিন্তু পুরো জিনিসটাই আমার পক্ষে চলে আসছে। তো এইভাবে এখন আওয়ামী লীগ সম্পর্কে যে প্রচারণা চালানো হচ্ছে
সরকারের পক্ষ থেকে, সরকার সমর্থকদের পক্ষ থেকে শেখ হাসিনা সম্পর্কে যে প্রচারণা হচ্ছে, শেখ মুজিব সম্পর্কে যা চালানো হচ্ছে, আলটিমেটলি পুরোটা তাদের পক্ষে চলে যাচ্ছে। আর এই পক্ষে চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে আওয়ামী বিরোধী শক্তির মধ্যে একটা আতঙ্ক, ভয় তৈরি হচ্ছে। এবং ভয় খুব খারাপ জিনিস। ধরুন আপনি মাঝপথে আপনি কোথাও যাচ্ছেন গভীর রাতে, অমাবস্যার রাতে, তো হঠাৎ করে আপনার মনে হলো যে সামনে যে একটা তাল গাছ আছে, তাল গাছে একটা ভূত আছে, আর তাল গাছের সেই রাস্তার উল্টো দিকে একটা বট গাছ আছে, সেই বট গাছে একটা পেতনি আছে। তো আপনি খুব জ্ঞানী গুণী বৈজ্ঞানিক, কিন্তু ওই রাতে আপনার মনে হলো যে এই ভূতটি, আপনি ছোটকালে গল্প শুনেছেন, সে রাত 12টার পরে একটা পা বট গাছে রাখে আর পেতনি তার আর একটা পা এ তাল গাছে রাখে। তো হঠাৎ করে আপনি ওই গভীর রাতে একাকে যাচ্ছেন, আপনি একবার তাল গাছের দিকে তাকাবেন আর একবার সেই বট গাছের দিকে তাকাবেন। সেখানে পেতনি ভূত থাকুক বা না থাকুক, পা থাকুক বা না থাকুক, আপনি মুহূর্তের মধ্যে ফ্রিজ হয়ে যাবেন, সেন্স হারিয়ে ফেলবেন। এটাই হলো সত্যিকার অর্থে বাস্তবতা। আপনারা যারা শ্রীকান্ত উপন্যাস পড়েছেন, সেই শ্রীকান্ত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেখানে শ্রীকান্ত যেভাবে সেই চিতার যে মানে চিতাখানা যেটাকে বলা হয়, শ্মশান ঘাট, সেখানে গিয়ে যেভাবে ভয় পেয়েছিলেন, এরকম ভয় পাওয়ার যে দৃশ্য বাংলা সাহিত্যে আর কেউ ফুটিয়ে তুলতে পারেননি। তো আওয়ামী লীগ সম্পর্কে এই যে যত প্রচারণা করা হচ্ছে, আলটিমেটলি আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তাদের মধ্যে ভয় তৈরি হয়ে যাচ্ছে। এখন যারা বলছেন, যারা প্রচার করছেন, তারা বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা কিন্তু নিজেরা ভয় পাওয়া শুরু করেছেন এবং তাদের এই ভয়টি অনেকের মধ্যে তারা এগুলো সঞ্চারিত করছেন। ফলে ধরেন লন্ডনে এক লোক আছেন, তিনি শেখ হাসিনাকে খুব গালাগালি করেন, বা আমেরিকাতে একজন গালাগালি করেন। তো তিনি গালাগালি করেন, কিন্তু তার কাছে মনে হয়, আরে আমার তো আত্মীয় স্বজন ঢাকা শহরে আছে, আমার আপনজন আছে, প্রিয়জন আছে, আওয়ামী সন্ত্রাসীরা যদি একদিন সেই এদের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে? এই কথা বলতে বলতে কেউ যদি গাড়ি চালায়, মুহূর্তের মধ্যে দেখা গেল গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট করলো। কেউ যদি ডাক্তার ইঞ্জেকশন দেয়, দেখা গেল যে মানুষের ইঞ্জেকশনের পরিবর্তে পশুর ইঞ্জেকশন দিয়ে পুরো মানুষটিকে মেরে ফেললো। এই হলো ভয়। তো এই গেল একটা সাইড, আওয়ামী লীগ সম্পর্কে আতঙ্কের একটা সাইড। অন্যদিকে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের যেই লোকগুলো অবদমিত ছিল, আপনি যে কোনো একটা অপরাধ, সেটা জেনা হোক, ব্যভিচার হোক, চুরি হোক, ডাকাতি হোক, এটা যখন বারবার আপনি তাকে খোঁটা দিবেন যে তুই চোর, তুই চোর, তুই চোর, তুই ডাকাত, তুই ডাকাত, তুই ডাকাত, তারপরে শরীয়তে বিচার করবেন, বিরাট গ্রামে একটা যাকে বলা হয় বিচার বসালেন, চোরকে পিঠ মোড়া করে গাছের সঙ্গে বেঁধে জুতো পিটা করলেন, তারপর শেষে জুতোর মালা গলায় দিয়ে তাকে সারা দেশ ঘোরালেন। বিশ্বাস করেন, এ কাজে কোনো দিন চুরি বন্ধ হয়নি, ডাকাতি বন্ধ হয়নি। অনেক ডাকাতের চোখ তুলে দেওয়া হয়েছে, কিন্তু সে অন্ধ অবস্থায় ডাকাত দলের নেতা হয়ে গেছে। এরকম ঘটনা হাজার হাজার আছে। তো এইরকম ঘটনায় যেটা হয় সেটা হলো, ওই যে যারা অন্যায় করে, অপরাধ করে, ওদের সাহস বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, এবং একটা মানুষের সবচেয়ে বড় যে সম্পদ, সেটা হলো তার লজ্জা, শরম, হায়া। তো মানুষ যখন এরকমভাবে প্রকাশ্যে লাঞ্ছিত, অপমানিত হতে থাকে, তখন তার এই লজ্জা, শরম, হায়াটা চলে যায়, সে বেহায়া হয়ে পড়ে। এবং বেহায়াদের মতো এরকম ভয়ঙ্কর প্রাণী এই মহাবিশ্বে আর নেই। সাপ বলেন, শকুন বলেন, ঈগল বলেন, প্রকৃতির যত হিংস্র প্রাণী আছে তাদের মধ্যে বেহায়া যদি হয়, সেটা পশু হোক, পাখি হোক বা মানুষ হোক,
যার লজ্জা শরমটা চলে গেছে, তার মতো ভয়ঙ্কর প্রাণী আর হতে পারে না। এখন আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে গেছে, পালিয়ে আছেন, অন্যায় করেছেন, তারা এই গত 10 মাস ধরে অনেকে অনুতপ্ত ছিলেন, অনেকে চিন্তা করছেন তওবা করব, অনেকে বলছেন যে না, আমি আর যা কিছু হচ্ছে এটা আমারই প্রাপ্য। কিন্তু যখন এই বিষয়গুলো নিয়ে বারবার আওয়ামী লীগ বলতে বলতে এমন অবস্থা হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বিরোধী যে মুখগুলো, সেটা সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, এখানে আওয়ামী বিরোধী গ্রহণযোগ্য মানে জনপ্রিয়তা আছে এরকম মুখের সংখ্যা হাইয়েস্ট 5 থেকে 6টি, নট মোর দ্যান দ্যাট। কিন্তু এই 5 থেকে 6টি মুখকে মোকাবেলা করার জন্য 500-600 মানে 100 টাইমস 5 থেকে 600 আওয়ামী মুখ নতুন করে চলে আসছে, যাদের অনেকের বিরুদ্ধে পালানোর অভিযোগ, অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সব কিছু বাদ দিয়ে এখন তারা আওয়ামী ন্যারেটিভ তৈরি করছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলছে, আওয়ামী যারা বিরোধী লোক তাদেরকে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, এবং যে সমস্ত লোকদের প্রচার প্রপাগান্ডার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, উল্টোভাবে এখন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে তাদের জীবনকে তছনছ করে দিচ্ছে। এবং এখন এই যে যদি আপনি 3 মাসের সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং দেখেন, এবং সেখানে ফেসবুক, লিঙ্কডইন এবং টুইটার, তার সঙ্গে ইউটিউব, এখানে গিয়ে দেখেন যে আওয়ামী লীগের যারা পক্ষে কথা বলেছেন এবং ইউনূসের বিপক্ষে যারা বলেছেন, তাদের সম্মিলিত ভিউ কত, আর যারা আওয়ামী লীগের বিপক্ষে বলেছেন এবং ইউনূসের পক্ষে বলেছেন তাদের ভিউ কত, দেখবেন যে 1:1000, যেটা এই 2025 সনের ফেব্রুয়ারি মাসে কল্পনাই করা যেত না। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এটি উল্টো ছিল জাস্ট, অর্থাৎ যত কথাবার্তা হতো আওয়ামী লীগের পক্ষে তারা যদি 1000 হতো, আর আওয়ামী লীগের পক্ষে যে কথাবার্তা সেটা একও হতো না। এখন এটা আপনি গিয়ে দেখেন, ট্রেন্ডিংটা দেখেন, যারা ফেসবুক নিয়ে গবেষণা করেন, ইউটিউব নিয়ে গবেষণা করেন, এবং এটা এমন ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে, স্বয়ং প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘ অথবা কোনো আন্তর্জাতিক সংস্থার কোনো ভদ্র মহিলা, খুব উচ্চ পদস্থ ভদ্র মহিলা, তার সঙ্গে দেখা করেছেন তার কার্যালয়ে, এবং তিনি সেখানে এই যে অপতথ্য, অপপ্রচারণা, এটা বন্ধ করার জন্য তিনি সেই জাতিসংঘ বা ওই ওনার যে ভদ্রমহিলা যে প্রতিষ্ঠান তার সহযোগিতা কামনা করেছেন। তো বুঝেন যে তার অবস্থা এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা সবসময় তিনি একটা ওপেন মিডিয়াতে বিশ্বাসী, এবং তিনি আজকের যে অবস্থায় এসেছেন এটা মূলত মিডিয়ার কল্যাণে। তো তিনি ফেসবুকের যারা মালিক পক্ষ, মেটা, ফেসবুকের মূল কোম্পানি মেটা, তো মেটার কিছু কর্তা ব্যক্তি, হর্তাকর্তা, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তো তিনি সেখানেও আবেদন করেছেন, যে আবেদন শেখ হাসিনাও করেননি। শেখ হাসিনার মন্ত্রী পলক বা অন্যান্য যারা আছে তারা মেটাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে, বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করেছে, মেটাকে ম্যানেজ করার চেষ্টা করেছে, কিন্তু মেটার কাছে কখনো অসহায়ত্ব প্রকাশ করেনি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মেটাকেও খুব অনুনয় বিনয় করে, আমি মুরব্বী মানুষ, এরকম একটা জায়গাতে আসছি, যা কিছু হচ্ছে তোমরা আমাদেরকে সহযোগিতা করো। এবং আমেরিকান যে কোম্পানি, এগুলো তারা কিন্তু সাধারণত মজা নেয় যখন আপনি মেটা বা ইউটিউব, সেখানে কোনো একটা বিষয়ে আপনি ট্রেন্ডিং করতে পারেন কোনো একটা মতাদর্শকে, যে মতাদর্শের ফলে মানুষের মনে ফেয়ার অ্যান্ড গ্রিড তৈরি হয়, লোভ এবং ভয়। সেই লোভ এবং ভয় থেকেই কিন্তু ওদের যত ব্যবসা, মানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল, মানে যাকে বলা হয় স্ট্র্যাটেজি, মানে যারা এই সোশ্যাল মাধ্যম চালান, সামাজিক মাধ্যম চালান, ওই মালিক পক্ষের প্রথম কাজ হলো যারা ভয় তৈরি করতে পারে, আতঙ্ক তৈরি করতে পারে, এবং যারা মানুষকে লোভ দেখাতে পারে, তাদেরকে তাদের যে এআই সিস্টেম প্রমোট করে।
এবং ওই যে ভয় থেকে তাদের মার্কেটিং শুরু হয়, লালসা থেকে তাদের মার্কেটিং শুরু হয়। এবং যে সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত, গিয়ে দেখবেন ওই তাদের সামনে যে সকল প্রোডাক্টের বিজ্ঞাপন আসে, ওই ভয় দূর করার প্রোডাক্ট। যে সমস্ত মানুষ লোভী, তাদের সামনে গিয়ে দেখবেন যে বিভিন্ন সেই লোভ সংক্রান্ত, সেটা নুড ফিল্ম হোক কিংবা জুয়া হোক, এই ধরনের বিজ্ঞাপন তাদের সামনে আসতে থাকে। এবং এটাই সামাজিক মাধ্যমের সবচেয়ে হাই ভ্যালু বিজ্ঞাপন পলিসি। যখন তারা কোনো দুর্বল একটা শ্রেণীকে পেয়ে যায়, তখন সেখানে তারা এই ধরনের যে বিজ্ঞাপনগুলো তারা কালেকশন করে, যেগুলো রেট অনেক অনেক বেশি। তো এখন মেয়েটা বুঝে গেছে বাংলাদেশে যে এখন কারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছে, কারা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। তো এই কারণে তারা এটাকে আরও ব্যবসায়িকভাবে প্রমোট করা শুরু করে দিয়েছে। যারা সামাজিক মাধ্যম নিয়ে গবেষণা করেন, যারা সামাজিক মাধ্যম নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, তারা অবশ্যই এই বিষয়টা আমার চেয়ে ভালো জানেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।